বৃষ্টির কারণে। সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের আইএলটিএস ব্যাচের প্রথম রুটিনের বাইরের ক্লাস, অর্থাৎ আমরা একটু গ্রামার পড়ার কথা। তা আমরা হচ্ছে আজকে একটু গ্রামার নিয়ে আলোচনা করব। খুব বেসিক থেকে শুরু করব। আমাদের হচ্ছে যে আইএলটিএস এর ফ্লো মতোই আগাবে, এতে আমাদের কোনো ডাউট নাই। কিন্তু আইএলটিএস এর ফ্লো বাদেও আমাদের হচ্ছে কিছু বেসিক গ্রামার জানা দরকার, কারণ আমরা কিছু গ্রামার না জানার কারণে আমাদের অনেকটুকু ভুল হয়ে যায়। তো যাই হোক, আমরা হচ্ছে আজকে কিছু সাধারণ গ্রামার দিয়ে শুরু করব, এবং হচ্ছে যে যখন আমরা আগাবো আস্তে আস্তে একটু ডিপের দিকে যাব। তো প্রথমত আমি হচ্ছে একটু আলোচনা করে নিই আমাদের কোন টাইপের গ্রামার গুলো অ্যাকচুয়ালি লাগবে। কারণ আমরা যেহেতু আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, আমাদের হচ্ছে কোন টাইপের গ্রামার গুলো একটু লাগবে। প্রথমতই ইংলিশ নিয়ে যখনই আমাদের কথা আসে, কথা উঠে, তখন আমাদের হচ্ছে ইংলিশের শব্দগুলো ভালোভাবে জানা লাগে। আচ্ছা, এই শব্দগুলো ভালোভাবে জানা এবং বোঝার জন্য আমাদের যে জিনিসটা ভালোভাবে লাগে সেটা হচ্ছে এই যে আমাদের পার্টস অফ স্পিচটা। ঠিক আছে, পার্টস অফ স্পিচটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এটা যখনই ইংলিশের কথা আসবে, যখনই ইংলিশ শব্দ বোঝার কথা আসবে, তখনই আমাদের এই পার্টস অফ স্পিচটা চলে আসবে। আচ্ছা, তো যাই হোক, পার্টস অফ স্পিচটা আমাদের জানা থাকা লাগবে, বা এটা নিয়ে আমাদের একটু ধারণা থাকা লাগবে। এখন পার্টস অফ স্পিচ মানে এটা নাউন, এতটুকু জানলাম কাজ হয়ে গেল, ব্যাপারটা মোটেও তা না। আমাদেরকে হচ্ছে যে বুঝতে হবে যে প্রতিটা পার্টস অফ স্পিচের অ্যাকচুয়ালি কাজ কি, সেগুলা নিয়ে আমরা কিভাবে খেলবো বা কিভাবে কাজ করব। আচ্ছা, তো পার্টস অফ স্পিচ যখন হচ্ছে আমাদের চলে যাবে, তারপর আমাদের চলে আসবে টেন্সের ব্যাপারটা। এটা আমরা সবাই জানি, টেন্সটা ছাড়া আমরা হচ্ছে অচল। আচ্ছা, তো টেন্সের উপরে আমাদের হচ্ছে ভালো একটা হাত আনতে হবে, বা হচ্ছে একটা ভালো স্কিল আনতে হবে। এই টেন্সের পর আমাদের আছে সেন্টেন্স, আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের সেন্টেন্স বানানো শিখা লাগবে। ও বাই দা ওয়ে, এই যে পার্টস অফ স্পিচ বললাম, পার্টস অফ স্পিচের ভিতরে আমাদের হচ্ছে 8 টাইপের যেহেতু পার্টস অফ স্পিচ আছে, তো এখানে তো 8টা টাইপের আমি আলাদাভাবে লিখি নাই। ওই 8টা টাইপ নিয়ে আমরা হচ্ছে বুঝবো, যেমন কিনা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব বা ভার্বের আলোচনা এটার ভিতরে আসতেছে, প্রিপোজিশন কনজাংশন এটার ভিতরেই আসতেছে। এই কারণে ওইগুলো আলাদাভাবে লিখি নাই আর কি। আচ্ছা, সেন্টেন্স আছে, সেন্টেন্সের স্ট্রাকচার আছে, এগুলো আমাদেরকে একটু জানতে হবে, শিখতে হবে। তারপর দিয়ে হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন মেকিং, ঠিক আছে, ট্রান্সলেশন, এগুলো আমাদের একটু জানা লাগবে, আমাদের একটু ভয়েস জানা লাগবে, আমাদের একটু ন্যারেশন জানা লাগবে। ঠিক আছে, তারপর দিয়ে হচ্ছে যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরেই, যেহেতু সেন্টেন্স লিখছি তাহলে হচ্ছে ওইখানে ভিতরে ডিটেলস এর আমি আলাদাভাবে লিখি নাই, বাট এটার ভিতরে কমপ্লেক্স সেন্টেন্স আছে। কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে আমাদের কানেক্টরস আছে, লিঙ্কার্স আছে, ঠিক আছে, এগুলো আছে, এগুলো আমরা শিখবো। সো যাই হোক, এগুলো হচ্ছে, আচ্ছা ন্যারেশনটা বাদ। তো এখানে ভিতরে এই যে কয়েকটা জিনিস আমি হচ্ছে জাস্ট হালকা টাচ দিয়ে লিখলাম, প্রত্যেকটার ভিতরে ডিটেলস আছে, টেন্সের ভিতরে ডিটেলস আছে, সেন্টেন্সের ডিটেলস আছে। জাস্ট আমি হচ্ছে যে লিখে গেলাম যে এই জিনিসগুলোর উপরে আমাদের একটা ভালো পরিমাণে হাত থাকা লাগবে। ওকে, সো যাই হোক, আমরা হচ্ছে শুরু করি খুব সাধারণ জিনিস নিয়ে, যেটা আমরা ক্লাস 5, 6 এগুলোতে পড়ছি। বাট আমি ধরে নিচ্ছি যে আপনারা কিছু পারেন না, একদম হচ্ছে ওই হিসাবে ধরে আমি একটু আগানোর চেষ্টা করছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলেন আমরা হচ্ছে একটু জেনে যাই এগুলা কোন, পার্টস অফ স্পিচ গুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে যাই, এগুলো নিয়ে ডিটেলস আমরা পরে যাব। সো শুরু করি। হ্যাঁ, স্পিচ কাকে বলে? স্পিচ সম্পর্কে আমরা জানি যে কোনো হচ্ছে যে শব্দ যখন আমরা একত্রিত ভাবে নেই, ঠিক আছে, অনেকগুলো শব্দ একত্রিত ভাবে যখন অর্থপূর্ণ কোনো কিছু তৈরি হয় সেটাকে আমরা বলি স্পিচ। যেমন কিনা আমি যদি বলি আমার টেবিলের উপর এখন একটা বিড়াল বসে আছে, অনেকগুলো শব্দ, আমার টেবিলের উপর একটা বিড়াল বসে আছে, অনেকগুলো শব্দ নিয়ে আমি কি করলাম, আমি হচ্ছে একটা স্পিচ বানালাম, বা হচ্ছে যে একটা অর্থপূর্ণ কিছু বললাম, যেটা হয়ে গেল কি একটা স্পিচ হয়ে গেল। আচ্ছা, তো এই যে স্পিচটা আমরা অর্থপূর্ণ কোনো কিছু বললাম অনেকগুলো শব্দের মাধ্যমে, এই যে স্পিচটা ইংলিশে একটা স্পিচকে টোটাল 8 ভাগ, সরি স্পিচকে না, স্পিচের অংশগুলোকে 8 ভাগে ভাঙ্গা যায়। ঠিক আছে, তো দেখেন, একটা স্পিচ, আমি একটা স্পিচ বললাম, ধরে নেন এই অংশটাকে একটা স্পিচ, হ্যাঁ, এটার ভিতরে অনেকগুলো শব্দ আছে। এই প্রত্যেকটা শব্দকেই 8টা ক্যাটাগরির কোনো না কোনো ক্যাটাগরির ভিতরে ফালানো যায়, বা হচ্ছে যে 8টা পার্টস অফ স্পিচের কোনটা না বা কোনটার ভিতরে ফালানো যায়। বা ইংলিশ শব্দর যে ভান্ডারটা, প্রতিটা শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচের ভিতরে পড়ে। ঠিক আছে, আচ্ছা এই কথাগুলো একটু খেয়াল রাখবেন।
চলে আসি এগুলা কি কি, এগুলো আমরা সবাই জানি, আমাদের সুপরিচিত নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। চলেন দেখি এই আটটা কি কি, বা এগুলো আমরা হচ্ছে কাকে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, একটু জেনে রাখা ভালো যে আমরা এগুলো শুধুমাত্র জানার জন্য মানে দেখছি, ঠিক আছে? এখানে ভিতরে আমাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না, কিছু করতে হবে না, ডেফিনিশনও কিছু মুখস্থ করতে হবে না। চলেন, নাউন, ঠিক আছে? এই আটটা তো আমরা দেখলাম। নাউনটা কি? নাউনটা হচ্ছে যে কোনো কিছুর নাম। সোজা ভাষায় যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। সেটা কোনো মানুষের নাম, কোনো বস্তুর নাম, কোনো প্রাণীর নাম, ঠিক আছে? যে কোনো কিছু, কোন ইমোশনের নাম কেউ আমরা নাউন বলি। কোন রঙের নামকেও আমরা নাউন বলি। যেমন ক্যাট, সিটি, লাভ, টিচার, ঠিক আছে? ক্যাট হচ্ছে একটা প্রাণীর নাম, সিটি হচ্ছে একটা শহরের নাম, ঠিক আছে? লাভ হচ্ছে একটা অনুভূতির নাম বা একটা ফিলিংস এর নাম, একটা ইমোশনের নাম। টিচার হচ্ছে একটা প্রফেশনের নাম। কোনো কিছুর নামকেই আমরা বলি নাউন। ওকে, প্রোনাউনটা কি? প্রোনাউনটা সম্পর্কে আমরা যেহেতু জানি অলরেডি, সবগুলো সম্পর্কে আমরা জানি, জাস্ট রিভাইজ দিচ্ছি। প্রোনাউনটা কি? প্রোনাউনটা হচ্ছে নামের পরিবর্তে আমি যাই বসাতে পারবো সেটাই হচ্ছে আমার একটা প্রোনাউন। যেমন কিনা আমি হচ্ছে এখানে ভিতরে বললাম যে সাইমুম ইজ আ স্টুডেন্ট। সাইমুম কি? সাইমুম একটা স্টুডেন্ট। সো এটা হচ্ছে আমার একটা, সম্ভবত মেসেজে টুং টুং করতেছে, তাই না? উম দাঁড়ান তো, আমি হচ্ছে যে কোন একটা মিউট করে দিই। ক্লাস নেওয়ার সময় দুনিয়ার সবার হচ্ছে যে মেসেজ দেওয়ার দরকার পড়ে যায়। সব গ্রুপের ভিতরে খুব আহ কি বলে এটাকে, খুব আনন্দদায়ক চ্যাট শুরু হয়ে যায় এটা, ঠিক আছে? খুব এক্সাইটিং ব্যাপার স্যাপার। ওকে, ফাইন। তো যাই হোক, আমি বললাম সাইমুম ইজ এ স্টুডেন্ট। সাইমুমটা একটা নাম, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের একটা নাম। নামের পরিবর্তে আমি যাই বসাতে পারবো, বা হচ্ছে যে প্রক্সি দিচ্ছে, ঠিক ঠিক আছে? কোন নামের জায়গায় যে শব্দটা প্রক্সি দিচ্ছে সেটাকে আমরা বলি প্রোনাউন। যেমন কিনা আমি বললাম সাইমুম ইজ এ স্টুডেন্ট, আমি বলতে পারি হি ইজ আ ভেরি ব্যাড স্টুডেন্ট। সে কি? সে একটা খুব বাজে স্টুডেন্ট। তো দেখেন, এই যে হিটা কি আসলো? হিটা আসলো আমার নামের পরিবর্তে, ঠিক আছে? হি বলতে আমি সাইমুমকে বোঝাচ্ছি। তো হিটা নামের পরিবর্তে আসলো। নামের পরিবর্তে যেটাই আসে সেটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন গুলো কি? প্রোনাউন গুলো আছে হি, শি, ইট এবং দে। যেমন কিনা আমি বলি না যে সাইমুম একটা স্টুডেন্ট, সে একটা ভালো স্টুডেন্ট। তারপর দিয়ে হচ্ছে সে ঘুরতে যাচ্ছে, এরকম ভাবে নামের পরিবর্তে। তারপর দিয়ে আমি বললাম যে হচ্ছে যে এ- আহ মিনি হচ্ছে আমার বিড়ালের নাম, সে একটা ভালো বিড়াল, বা হচ্ছে এটা একটা ভালো বিড়াল। এই যে এটা বললাম, সে বললাম, এগুলো হচ্ছে প্রোনাউন। সোজা কথা, নামের পরিবর্তে যে আসে। আচ্ছা, ভার্ব। ভার্বের ব্যাপারটা নিয়ে আমরা হচ্ছে আজকে একটু বিস্তারিত আলোচনা করব, বাট তার আগে জাস্ট জেনে রাখি ভার্বটা কি। ভার্বটা হচ্ছে এমন সব শব্দ যেগুলো দ্বারা কাজ বোঝানো হয়। ভার্ব সম্পর্কে যদি আমি একটু ইন্টারেস্টিং ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে একটা জিনিস আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন। আমি যদি বলি, আমি বাংলাতে দেখাচ্ছি, হ্যাঁ, আমি ভাত খাই। আমি কি করি? আমি ভাত খাই। আবার আমি বললাম আমি ভাত খাচ্ছি। তারপর দিয়ে হচ্ছে আমি বললাম আমি ভাত খেয়েছিলাম। দেখেন, পুরো সেন্টেন্সের ভিতরে শুধুমাত্র ভার্বের পরিবর্তনের মাধ্যমে কি হয়ে গেল? ভার্বের পরিবর্তনের মাধ্যমে সময়টা পরিবর্তন হয়ে গেল। আমি ভাত, এতটুকু পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে? কিন্তু এই যে খাওয়া, খাচ্ছি, ভার্ব গুলো, ঠিক আছে, যেগুলো দ্বারা কাজ বোঝানো হয়, এগুলোতে সামান্য পরিবর্তন আনতেই আমার পুরো সময়টা পরিবর্তন হয়ে গেল। যেমন খাচ্ছিটা হচ্ছে বর্তমান, খেয়েছিলাম এটা হয়ে গেল পাস্ট। তো কি হলো? জাস্ট ভার্বের একটু পরিবর্তনের মাধ্যমে আমার সময় পরিবর্তন হয়ে গেল। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ভার্বটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের টেন্সের পরিবর্তনগুলো আমরা ভার্বে দেখতে পারি। পার্সন ভেদে ভার্বের আমরা চেঞ্জেস দেখতে পারি, ভার্বের ফর্ম দেখতে পারি। মানে মোট কথা হচ্ছে ভার্বই এমন এক জিনিস যেটা হচ্ছে বিভিন্ন ধরনের রং দেখাবে, ঠিক আছে? বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন ধরনের রং দেখাবে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হচ্ছে কি সেটা কালার দেখাবে। মানে ভার্বটা হচ্ছে একটু পোল্টি মারা টাইপের। আচ্ছা, সব ভার্বের ব্যাপারগুলো তো বুঝলাম, রান, ইট, থিঙ্ক, ইজ, এগুলো হচ্ছে ভার্ব। ভার্ব সম্পর্কে আমরা আরো ডিটেলসে যাব আজকের ক্লাসে, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা কি বলছি, বা অ্যাডজেক্টিভ আমরা হচ্ছে কাকে বলি? এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো দ্বারা
সাবজেক্টের বা অবজেক্টের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বুঝায়। সংখ্যাও কিন্তু বুঝায়, ঠিক আছে। যেমন কিনা আমি বললাম যে সে অনেক সুন্দর, তো দেখেন তার প্রশংসা করলাম, সুন্দর। সুন্দরটা কি? সুন্দরটা হচ্ছে তার প্রশংসা, তার দোষ অথবা গুণ, গুণ মেইনলি। তো এই শব্দগুলো, যে শব্দগুলো দ্বারা দোষ, গুণ, অবস্থা এবং সংখ্যা বোঝায়, সেগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভ। যেমন বিউটিফুল, টল, হ্যাপি, ঠিক আছে, এগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভ। ব্লু, ঠিক আছে। তারপর দিয়ে আমি হচ্ছে আরো একটা জিনিস যদি বলি, ধরে নেন অ্যাডভার্বের ক্ষেত্রে আর কি বলতেছি, যে আমরা হচ্ছে এখানে অ্যাডভার্ব নিয়ে কথা বলতেছি। অ্যাডভার্বের ব্যাপারটা একটু দেখি। অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ যে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং তার নিজেকে কি করে, তার নিজেকে হচ্ছে মডিফাই করে, ঠিক আছে। সে এই জিনিসগুলোকে মডিফাই করে। আচ্ছা, মডিফাই করা মানে কি? মডিফাই করা মানে হচ্ছে তার সম্পর্কে একটা এক্সট্রা নলেজ দেয়া বা তাকে এমফাসাইজ করা, ঠিক আছে। যেমন কিনা ধরে নেন কথার কথা, আমি বললাম কথার কথা যে সে অনেক সুন্দর, সে অনেক সুন্দর। তো একটু খেয়াল করলে দেখবেন এখানে ভিতরে সুন্দরটা তার কি দোষ গুণ, বা এটাকে যদি আমি একটু ইংলিশে ট্রান্সলেট করি, হি ইজ প্রিটি, সে অনেক সরি, সে সুন্দর। তো দেখেন প্রিটিটা কি? প্রিটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমি বলতে পারি না সে অনেক অনেক সুন্দর। আচ্ছা, অনেকটা কেটে দিই, জাস্ট এভাবে বলি সে সুন্দর, তার মানে কি শি ইজ প্রিটি। এখন আমি বলতে পারি না সে অনেক সুন্দর। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাডজেক্টিভটা, এই যে সুন্দর শব্দটা, তার দোষ গুণ, এটা সম্পর্কে একটা এক্সট্রা নলেজ দিল না, এটাকে বাড়ায় দিল অনেক বলে। তারপর দিয়ে আমি যদি বলি শি ইজ ভেরি প্রিটি, তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো এই ভ্যারি শব্দটা এসে এই যে অ্যাডজেক্টিভটা, এটা সম্পর্কে একটা এক্সট্রা নলেজ দিল না। ভেরি মানে কি? কাকে বাড়াচ্ছে? প্রিটিনেসটাকে বাড়াচ্ছে, তাই না? তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো যে এই যে অ্যাডজেক্টিভটা, এই অ্যাডজেক্টিভটা সম্পর্কে একটা এক্সট্রা নলেজ দিল বা এটাকে মডিফাই করলো। কে করলো? এই ভ্যারি শব্দটা। এই ভ্যারিটা কি? ভ্যারিটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, তো অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। মডিফাই করে মানে তার সম্পর্কে একটা এক্সট্রা নলেজ দেয়। এই যে প্রিটিটা সম্পর্কে সে একটা এক্সট্রা নলেজ দিছে, শি ইজ ভেরি প্রিটি। প্রথমে ছিল শি ইজ প্রিটি, তারপর শি ইজ ভেরি প্রিটি। আচ্ছা, তারপর দিয়ে আমি বললাম শি ইজ রানিং, সে কি করছে? সে দৌড়াচ্ছে। তো এখানে তোর ভার্বটাকে, আমার এখানে ভার্বটা হচ্ছে রানিং। কারণ কি? কারণ এই শব্দটা দ্বারা কাজ বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সে দৌড়াচ্ছে। এখন আমি বলতে পারি না সে অনেক দ্রুত দৌড়াচ্ছে বা সে দ্রুত দৌড়াচ্ছে। শি ইজ রানিং ফাস্ট, সে কি করছে? সে দ্রুত দৌড়াচ্ছে। তো দেখেন এই ফাস্ট শব্দটা কি করলো? এই ফাস্ট শব্দটা বুঝালো যে এই রানিংটা, এই কাজটা, এই ভার্বটা অনেক দ্রুত হচ্ছে। তার মানে কি? তার মানে হলো যে এই শব্দটা এসে ভার্বকে মডিফাই করলো বা হচ্ছে তাকে এমফাসাইজ করলো বা তার সম্পর্কে এক্সট্রা নলেজ দিল। কি করলো? এই যে আমার ভার্বটা, ভার্বটা মানে কাজটা হচ্ছে দৌড়ানো, হচ্ছে শি ইজ রানিং। এই যে দৌড়ানোর ব্যাপারটা, এটা সম্পর্কে একটা এক্সট্রা নলেজ দিল যে এই কাজটা খুব দ্রুত হচ্ছে, এটার এক্সট্রা নলেজটা দিল। তো এতে করে আমি বুঝলাম যে এই ফাস্ট শব্দটা আমার ভার্বকে মডিফাই করলো। আচ্ছা, তাহলে এই ফাস্টটা কি? এই ফাস্টটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ কি? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে আমি দেখছি, এখন ভার্বকে মডিফাই করতে দেখলাম। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এখন আমি বললাম যে সে ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে, খুব ভালো কথা, ভেরি গুড। সে তার নিজেকেও মডিফাই করে। নাও দ্য কোশ্চেন অ্যারাইজ যে কিভাবে সে তার নিজেকেও মডিফাই করে। ওকে, ফাইন। দেখেন আমরা এই এক্সাম্পলটাতেও ফিরে আসি। শি ইজ ভেরি প্রিটি, ঠিক আছে। সে কি? সে অনেক প্রিটি। আচ্ছা, তো দেখেন আমি বলতে পারি না যে সে অনেক বেশি প্রিটি বা সে অনেক বেশি সুন্দর। আমরা বলি না অনেক কিছু, সামটাইমস কোনো কিছু অনেক সুন্দর দেখে যে সে অনেক বেশি সুন্দর। প্রথমে তো আমরা বললাম সে সুন্দর, ওকে ফাইন, সে সুন্দর, শি ইজ প্রিটি। সে অনেক সুন্দর, শি ইজ ভেরি প্রিটি। সে অনেক বেশি সুন্দর, এভাবে আমরা বলতে পারি না। তাহলে আমরা কি বলি? যে শি ইজ ভেরি মাচ প্রিটি। তাহলে দেখেন কি হইলো ব্যাপারটা। ব্যাপারটা হইলো যে প্রথমে তো এই যে অ্যাডজেক্টিভটা ছিল, এই অ্যাডজেক্টিভটাকে কি করা হলো? এই অ্যাডজেক্টিভটাকে হচ্ছে যে মডিফাই করে বা এক্সট্রা নলেজ দেওয়ার জন্য ভ্যারিটা আসছিল, ঠিক আছে। মনে আছে? আমাদের মনে আছে। আচ্ছা, তারপর দিয়ে এই ভ্যারিটা সম্পর্কে একটা এক্সট্রা নলেজ দিল। প্রথমে কি হলো? অনেক প্রিটি।
তারপরে অনেক বেশি প্রিটি, অনেকটাকে বা এই ভ্যারিটাকে আরো বেশি এমফাসাইজ করছে বা আরো বেশি জোর দিল এই মাছটা, তাহলে এটা ওকে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে আমি কি দেখলাম, আমি দেখলাম যে এই যে মাছ শব্দটা, ঠিক আছে, মাছ শব্দটা কি করলাম, মাছ শব্দটা হচ্ছে যে আইসা আমার, আচ্ছা, এই মাছ শব্দটা এসে কি করলাম, মাছটা হচ্ছে ভ্যারিটাকে মডিফাই করলো, তাতে করে আমি কি দেখলাম, আচ্ছা এই ভ্যারিটা কি ছিল, ভ্যারিটা কিন্তু অ্যাডভার্বই ছিল, ঠিক আছে, তাতে করে আমি কি দেখলাম, আমি দেখলাম যে সে অ্যাডভার্বকেও মডিফাই, অর্থাৎ সে তার নিজেকেও মডিফাই করে। আমরা দেখলাম সে কি করে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আমরা দেখলাম সে কি করে ভার্বকে মডিফাই করে, এবং আমরা দেখলাম সে কি করে তার নিজেকে মডিফাই করে। আচ্ছা, তো সহজ ভাষায় অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব তার নিজের সম্পর্কে এক্সট্রা নলেজ দেয়া। যেমন কিনা আবার এই লাইনটাতে যদি আমি দেখি, শি ইজ রানিং ফাস্ট, সে দ্রুত দৌড়াচ্ছে, তাহলে এখানে ভিতরে আমার ভার্বটা হচ্ছে রানিং, এই রানিংটাকে মডিফাই করে কি আসে, রানিংটাকে মডিফাই করে ফাস্ট আসছে, ফাস্টটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এই দেখেন এই ফাস্ট কেও আরো মডিফাই করা সম্ভব, বা তার সম্পর্কে আরো বেশি ধারণা দেয়া সম্ভব, কিভাবে দিতে পারি, শি ইজ রানিং ভেরি ফাস্ট, তো কি হইলো, সে অনেক দ্রুত দৌড়াচ্ছে, তাতে করে এই ভ্যারিটা কি করলো, এই ভ্যারিটা হচ্ছে আগের যে অ্যাডভার্ব তাকে মডিফাই করলো বা এমফাসাইজ করলো বা এক্সট্রা ধারণা দিল। তো এতে করে হচ্ছে আমি বুঝে গেলাম যে অ্যাডভার্বের কাজ কি, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেকে মডিফাই করা। কিছু অ্যাডভার্বের এক্সাম্পল আমাদের আছে কুইকলি, ভেরি, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কিছু ভালো এক্সাম্পল। এগুলো একটু কনফিউজিং হতে পারে, তাই আমি এখানে তারা অন্য কিছু লিখে দিই, কুইকলি, ভেরি, ঠিক আছে, তারপর দিয়ে হচ্ছে যে মাছ, তারপর দিয়ে হচ্ছে স্লোলি, এগুলো কিছু উদাহরণ আমাদের হইতে পারে। তারপর দিয়ে আমরা হচ্ছে প্রিপোজিশনের ক্ষেত্রে চলে যাই। প্রিপোজিশন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, আমরা হয়তো বা অনেকবার পড়ছি যে প্রিপোজিশন এটা সেটা, এটার আগে বসে সেটার আগে বসে, সহজভাবে বোঝার চেষ্টা করি যে প্রিপোজিশন অ্যাকচুয়ালি কি বা কোন শব্দগুলোকে আমরা প্রিপোজিশন বলে থাকি। প্রিপোজিশন কি বা কোন শব্দগুলোকে আমরা প্রিপোজিশন বলে থাকি, তার অ্যান্সারটা প্রিপোজিশন শব্দটার মধ্যেই আছে। দেখেন আমাদের এই শব্দটার ভিতরে কি লেখা আছে, আমাদের এই শব্দটার ভিতরে লেখা আছে পজিশন। আচ্ছা, পজিশন মানে কি, পজিশন মানে হচ্ছে কোনো কিছুর অবস্থান, ঠিক আছে। আচ্ছা, আমাদের কোনো সাবজেক্ট বা অবজেক্ট, সোজা কথায় কোনো কিছুর অবস্থান যে শব্দগুলো দ্বারা বোঝানো হয় সেগুলোকে বলা হয় প্রিপোজিশন, ঠিক আছে। কোনো কঠিন সংখ্যা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট জেনে রাখি যে যেই শব্দগুলো দ্বারা কোনো কিছুর অবস্থান বা পজিশনটা বোঝাচ্ছে সেগুলোকে আমরা বলি প্রিপোজিশন। যেমন কিনা দ্য ক্যাট ইজ সিটিং অন দা টেবল, দেখেন কোন শব্দটা দ্বারা তার পজিশনটা বোঝাচ্ছে, অন দ্বারা তার পজিশন বোঝাচ্ছে। অন মানে কি, মানে হচ্ছে উপরে। এখন অন কে আমি পাল্টায় বলতে পারি ইনসাইড, সে টেবিলের ভিতরে ঘুমাচ্ছে। জাস্ট একটা শব্দ পরিবর্তন করার ফলে কি হলো, বিড়ালের জায়গাটা পরিবর্তন হয়ে গেল। তারপরে আমি ইনসাইডের জায়গায় আরো বলতে পারি যে বিলো দ্য টেবিল, দেখছেন, জাস্ট একটা শব্দ আমি পরিবর্তন করতেছি, তার ফলে পুরো সাবজেক্টটার পজিশনই পাল্টে যাচ্ছে। এরকমই যে শব্দগুলো দ্বারা পজিশন বোঝায় এদেরকে আমরা বলি প্রিপজিশন। আচ্ছা, তো কিছু প্রিপজিশন আছে ইন, অন, আন্ডার, উইথ, অনেক প্রিপজিশন আছে, আমরা সেই প্রিপজিশন গুলো আজকে দেখবো। তারপর দিয়ে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশনটা কি বা কোন শব্দগুলোকে আমরা কনজাংশন বলি, সেটার অ্যান্সারও এই কনজাংশন শব্দটার মধ্যে আছে। দেখেন কনজাংশনের ভিতরে কি আছে, কনজাংশনের ভিতরে আছে জাংশন। জাংশন মানে কি, জাংশন মানে হচ্ছে, বলেন তো জাংশন মানে কি, কেউ বলতে পারবেন? আচ্ছা আমি বলি, জাংশনও হচ্ছে কোনো কিছুর মিলনস্থল, যে জায়গাতে এসে হচ্ছে যে কিছু জিনিস বা হচ্ছে কেউ মিলে। যেমন কিনা আমরা জানি কিনা জানি না, ধরে নেন আমাদের আখাউড়া জংশন আছে না, ভাইয়া, যেখানে ভিতরে এই বিভিন্ন জায়গা থেকে স্টেশনে গিয়ে, স্টেশনে যে জাংশন দেওয়া থাকে ওইটা কি, এই হ্যাঁ জাংশন আর হ্যাঁ ওই হ্যাঁ জাংশন হ্যাঁ, কি এক? ওই জাংশন, যে হচ্ছে সেম জিনিস জাংশন, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে যে রাস্তায় এসে মিলে, জংশন বা মিলনস্থল। তো কনজাংশন হচ্ছে ওইসব শব্দগুলোকে বলে যেই শব্দগুলো হচ্ছে মিলনস্থল। ধরে নেন দুইটা সাবজেক্ট কে বা দুইটা অবজেক্ট কে বা দুইটা সেন্টেন্স কে, যে শব্দটা মিলায়, বা দুইটা সেন্টেন্স, দুইটা সাবজেক্ট, দুইটা অবজেক্ট যে জায়গাতে এসে মিলে, ওই শব্দগুলোকে বলা হয় কনজাংশন। আচ্ছা, যেমন আছে এন্ড, বাট, অর, সো। একটু উদাহরণ দিয়ে যদি আমি দেখি তাহলে হচ্ছে আই এন্ড হি, আমি এবং সে ওয়েন্ট টু দা মার্কেট। আচ্ছা দেখেন,
কি হলো, আমি এবং সে মার্কেটে গিয়েছিলাম। তো দেখেন দুইটা সাবজেক্ট, আমি এবং সে, আমরা দুজনকে কোন শব্দটা মিলালো, আমরা দুজনকে হচ্ছে এন্ড শব্দটা মিলিয়েছে, ঠিক আছে। তো এই এন্ডটা কি, এন্ডটা হচ্ছে একটা কনজাংশন। এরকম আরো কনজাংশন আছে, এন্ড, বাট, অর, সো, নর, নিদার, ইয়েট, ঠিক আছে, ফর, এরকম করে হচ্ছে আমাদের অনেক কনজাংশন আছে। এই কনজাংশনের ইউজেস গুলো আমরা হচ্ছে যখন সেন্টেন্স পড়বো তখন আমরা দেখবো। এরপর দিয়ে আমরা চলে আসি ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা খুব সহজ, এমন কিছু শব্দ যেগুলো ডেফিনিট কোনো মিনিং নাই, বাট আবেগের বহিঃপ্রকাশ হিসেবে আমাদের মুখ দিয়ে বের হয়। যেমন কিনা আমরা ব্যথা পেলে বলি আহ, তারপর দিয়ে হচ্ছে খুশি হলে বলি ওয়াও, তারপর দিয়ে দুঃখ পাইলে বলি আহা, তারপর দিয়ে হচ্ছে যে মানে খুব খারাপ নিউজ শুনলে বলি আয় হায়, ঠিক আছে। এরকম ভাবে যেসব শব্দগুলো আছে যেগুলো কোনো এক্সাক্ট মিনিং নাই, এগুলোকে বলা হয় ইন্টারজেকশন। যেমন ড্যাম, এগুলোকে বলা হয় ইন্টারজেকশন। ইংলিশে কিছু ইন্টারজেকশন হচ্ছে ওয়াও, ও, উপস, ইয়াই, এগুলোকে বলা হয় ইন্টারজেকশন, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কুইক কোশ্চেন করি আমি, হ্যাঁ। কুইক কোশ্চেনটা হচ্ছে, আর্টিকেল তো আমরা জানি তাই না, এ, এন, দা, এগুলোকে আমরা বলি আর্টিকেল। আপনারা কি বলতে পারবেন আর্টিকেল কি পার্টস অফ স্পিচ কিনা? জি ভাই, পাঁচশো পিস। আচ্ছা, একজন পাইলাম যে আর্টিকেল হচ্ছে পার্টস অফ স্পিচ, বাকিরা কি বলবেন, এটা কি পার্টস অফ স্পিচ? আমার তো মনে হইতেছে ভাই এটা পাঁচটা পিস না। না। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আহ কিছু অ্যান্সার পাইলাম, একজন বললেন এটা পার্টস অফ স্পিচ, একজন বললেন পার্টস অফ স্পিচ না। চলেন আমরা একটু বুঝার চেষ্টা করি। প্রিভিয়াসলি আমরা যখন হচ্ছে যে একটা সেন্টেন্সের ডেফিনিশন পড়েছিলাম, যে কিছু শব্দ মিলে অর্থপূর্ণ যখন কিনা কিছু বানাচ্ছে, ঠিক আছে, কিছু শব্দ মিলে অর্থপূর্ণ হচ্ছে যে একটা লাইন বানাচ্ছে, সেটাকে আমরা স্পিচ বলি। যেমন কিনা আমি যদি বলি যে ইট ইজ আ প্যান, এটা একটা প্যান, তাহলে এটা হচ্ছে একটা কলম বা এটা একটা স্পিচ, ঠিক আছে। তো দেখেন এই যে স্পিচের প্রতিটা পার্ট, ঠিক আছে, প্রতিটা পার্ট কি হচ্ছে, একটা পার্টস অফ স্পিচ হচ্ছে। তো এটা যদি একটা স্পিচ হয় এবং এগুলো যদি প্রত্যেকটা যদি একটা পার্ট হয়, তাই না, একটা মেশিনের অনেকগুলো পার্ট থাকে, একটা ইলেকট্রনিক্স এর অনেকগুলো পার্ট থাকে, সবগুলো পার্ট নিয়ে তো সে একটা ইলেকট্রনিক হয় বা একটা পণ্য হয় বা কোনো একটা কিছু হয়। তাহলে একটা স্পিচের প্রত্যেকটা অংশই তো তার একটা পার্ট, প্রত্যেকটা পার্ট মিলেই তো সে একটা স্পিচ, তাই না। তাহলে এই যে এটা বা এই আর্টিকেলটা, সে কি একটা পার্ট না এই স্পিচের? ইয়া ভাই, অবশ্যই একটা পার্ট। অবশ্যই একটা পার্ট। তাহলে সে যদি একটা পার্ট হয় তাহলে কি সে একটা পার্টস অফ স্পিচ না? জি ভাই, অবশ্যই। অবশ্যই সে একটা পার্টস অফ স্পিচ। আচ্ছা চলেন, এবার হচ্ছে আমাদের একটা কনফিউজিং ব্যাপার। সো আর্টিকেল যদি পার্টস অফ স্পিচ হয়েই থাকে, তবে আমরা কেন 8টা পার্টস অফ স্পিচ পড়ি, আমরা কেন 9টা পার্টস অফ স্পিচ পড়ি না? আর্টিকেলকে কেন আমরা পার্টস অফ স্পিচ থেকে বের করে দিছি, কেউ বলতে পারবেন? না ভাই, এটা বলতে পারবো না। ওকে, ঠিক আছে, মিউট করে ফেলেন, আমি বলতেছি। দেখেন আমরা যখন অ্যাডজেক্টিভের কথা পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম, কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা এবং সংখ্যা কে বোঝায়, অ্যাডজেক্টিভ বোঝায়। তাহলে আমি যদি এখানে ভিতরে বলি যে ইট ইট ইজ আ প্যান, এটা একটা প্যান, বা আমি বললাম দেয়ার ইজ আ প্যান, তাহলে এই যে এই শব্দটা, এই শব্দটা কি বোঝাচ্ছে, তার সংখ্যাটা বোঝাচ্ছে না? তাহলে কি হলো, আমরা বুঝলাম এটা তাহলে অ্যাকচুয়ালি কি কাজ করতেছে, এটা আমাদের অ্যাডজেক্টিভ এর কাজ করতেছে, দোষ, গুণ, অবস্থা অথবা সংখ্যাটা বুঝাচ্ছে। তাহলে এই এ এন দা কি হলো, এ এন দা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা সরি, আমার বিড়াল হচ্ছে কিবোর্ডের উপর পা দিয়ে দিছিল। ওকে, যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা পার্টস অফ স্পিচের কোনটা, অ্যাডজেক্টিভ। কারণ কি, কারণ হচ্ছে আর্টিকেলটা অ্যাডজেক্টিভের কাজ করে, সেই সংখ্যাটা বোঝায়, যেটা অ্যাডজেক্টিভের কাজ। ওকে ফাইন। সো আই গেস বুঝা গেছে যে আর্টিকেলকে কেন আমরা আলাদাভাবে পড়ি না, কারণ হচ্ছে সে অ্যাডজেক্টিভের একটা অংশ। সো এ এন দা কখন ব্যবহার করে আমরা তো জানি, এ এন দা, এ এন হচ্ছে একটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি, দা হচ্ছে সুনির্দিষ্ট কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি। যে ধরে নেন আমি বলতে যাচ্ছি যে পৃথিবী একটা, তাই না, তো হচ্ছে, আচ্ছা আরো সহজ ভাবে বুঝে,
নির্দিষ্ট কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। আমি আপনাকে বললাম একটা কলম দাও, টেবিল থেকে একটা কলম দাও, আপনি র্যান্ডমলি যে কোনো একটা কলম আমাকে দিবেন। কিন্তু আমি যদি আপনাকে বলি লাল কলমটা দাও, আমি সুনির্দিষ্ট করে দিচ্ছি 10টা কলম আছে, 10টা কলম থেকে আমাকে লালটা দাও। তো এই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করি। যেমন আমি যদি বলি একটা কলম দাও, আমি বলবো গিভ মি আ পেন। আমি যদি বলি আমাকে লাল কলমটা দাও, তাহলে আমি বলবো গিভ মি দা রেড পেন। তাহলে কি হচ্ছে, এই দাটা দ্বারা সুনির্দিষ্ট করা বোঝাচ্ছে। সো এ এন্ড দার ব্যাপারটা আমরা জানি, আর্টিকেল খুবই সিম্পল একটা ব্যাপার। কোনো একজন আইএলস এর পেজে আমি দেখেছিলাম তারা গ্রামারের যে লিস্টটা দিছে, যেটা তারা করাবে বলছে, সেটার ভিতরে তারা লিখে রাখছে আর্টিকেলে 2টা ক্লাস, সম্পূর্ণ 2টা ক্লাস, অর্থাৎ 1.5 ঘন্টা করে 3 ঘন্টা ধরে আর্টিকেল করাবে। এখন আমার মনে কোশ্চেনটা এটা আসলো যে তারা কি আদৌ ওই লিস্টটা নিজে বানাইছে, নাকি চ্যাট জিপিটি ম্যাট জিপিটি থেকে মাইরা দিছে, নাকি যে জাস্ট র্যান্ডমলি আনপ্রফেশনাল কাউকে দিয়ে বানাইছে। কারণ আমার মনে হচ্ছে না আর্টিকেল এমন কোন টপিক যেটা নিয়ে আমি 3 ঘন্টা ধরে একটা ক্লাস নিই, যে জায়গাতে আমাদের প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর্টিকেল নিয়ে 3 ঘন্টা না, আমরা এটা নিয়ে 3 দিন চর্চা করতে পারবো, বাট দিস ডাজন্ট মেক সেন্স। আমাদের হাতে সময় কম, আমাদের প্রতিটা মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, এই সামটাইমস কিছু জিনিস দেখা যায় আর কি পেজে ঘুরলে। এখন অনেকেই কি করে, চ্যাট জিপিটি থেকে একটা লেখা দেয় যে মেক আ 24 ডেজ প্ল্যান, তারপর ওটা লিখে নিয়ে পোস্ট করে দেয়, ঠিক আছে। তো এতে করে যে অ্যাকচুয়ালি যে স্টুডেন্টদের ক্ষতি হয়, এটা ওদের মাথায় থাকে না। তো যাই হোক, এই আর কি একটা ব্যাপার। এবার চলেন আমরা একটা তো ক্লাস করলাম, তাই না, একটা ক্লাস করলাম। এখন আমরা দেখবো যে আমরা কি আদৌ পার্টস অফ স্পিচ গুলো আইডেন্টিফাই করতে পারি নাকি পারি না। এখানে আমাদের একটা ছোট্ট স্টোরি দেয়া আছে। স্টোরিটা আ ভেরি নাইস জার ওয়াজ কেপ্ট অন দ্য টেবিল। একটা খুব সুন্দর জার টেবিলের উপরে রাখা আছে। ওকে, সাডেনলি, হুট করে, ইট ফেল ডাউন, এটা পড়ে গেল, এন্ড ব্রোক, এবং ভেঙে গেল। ফাহাদ স্ক্রিমড, ড্যাম, হাউ ডিড ইট হ্যাপেন। ফাহাদ চিল্লায় উঠলো যে ড্যাম, এটা কিভাবে হয়েছে। সো এই যে ছোট্ট স্টোরিটা, এই ছোট্ট স্টোরিটার ভিতরে আমাদের অনেকগুলো শব্দ আছে, এবং এই শব্দগুলো মিলে কি আমাদের এটা পরিপূর্ণ একটা স্টোরি হয়ে গেল। যাই হোক, সোজা কথা। এখন আমাকে আপনারা আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করবেন কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। পারবেন? চলেন চেষ্টা করি। হ্যাঁ, জি ভাই পারবো। ওকে, বলেন তো এ কোন পার্টস অফ স্পিচে আসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ভেরি, Adverb, অ্যাডভার্ব। নাইস, অ্যাডজেক্টিভ। adjective, জার, noun, নাউন। ওয়াজ কেপ্ট, ভার্ব। verb, অন, প্রিপজিশন। preposition, দা, অ্যাডজেক্টিভ। টেবল, নাউন। noun, সাডেনলি, সাডেনলি। আচ্ছা চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি ঘটনাটা কি। একটু মিনিট করেন। সাডেনলি ফেল ডাউন, হুট করে এটা পড়ে গেল, একটা কাজ হলো, ফেল ডাউন, পড়ে গেছে, একটা কাজ হয়েছে। সেই কাজটা দ্রুত হয়েছে, হুট করে হয়েছে, আস্তে হয়েছে। adverb, অ্যাডভার্ব, কারণ কি ভার্বের সম্পর্কে একটা এক্সট্রা নলেজ দিচ্ছে। তাহলে সাডেনলিটা কি, সাডেনলিটা একটা অ্যাডভার্ব। সাডেনলির জায়গায় স্লোলি হতে পারতো, ফাস্ট হতে পারতো, ঠিক আছে, অ্যাডভার্ব। একটা জিনিস অ্যাডভার্ব চিনার একটা ছোট্ট ওয়ে কি জানেন, এই সবগুলোর পিছনে দেখবেন একটা এলওয়াই লাগানো আছে। আচ্ছা, এলওয়াই ছাড়া যে অ্যাডভার্ব এমন কোনো কথা নাই। ভেরিও অ্যাডভার্ব হয়, ফাস্টও অ্যাডভার্ব হয়, বাট মোস্ট অফ দা অ্যাডভার্বের পিছনে এলওয়াই লাগানো থাকে, বা এলওয়াই দ্বারা ম্যাক্সিমাম শব্দই অ্যাডভার্ব হয়ে থাকে, আনলেস কোনো নাম যেমন কিনা লিলি, কোনো তো অ্যাডভার্ব না, ওটা একটা নাম। এক্সেপশন তো এক্সেপশন। যাই হোক, তারপর দিয়ে দেখেন ইট, এটা কোন পার্টস অফ স্পিচ? ইট, হ্যাঁ, এটা কি নাউন? ইট আর্টিকেল ইট হচ্ছে pronoun, ইট প্রিপজিশন। প্রোনাউন। প্রোনাউন। কারণ কি, কারণ ইট দ্বারা আমাকে ওই জারটার কথা বলা হচ্ছে, তাই না, জারের জায়গায় এটা জি জি। বসছে। আমরা বলতে পারতাম জার ফেল ডাউন। আচ্ছা,
ফেল ডাউন মানে কি? পড়ে গেছে। আচ্ছা, এটা কি তাহলে? Verb. ভার্ব। Verb. আচ্ছা, এন্ড And হলো Conjunction. conjunction. ব্রোক, ব্রোক, Verb. Broke. পাহাড়, Verb. Noun. Noun. স্ক্রিমড, স্ক্রিমড চিল্লায় উঠলো, Verb. Verb. ড্যাম, Interjection. Interjection. হাউ, How. এটা verb. না Adjective. আচ্ছা না আচ্ছা, হাউ এরটা আমি এক্সপ্লেইন করব, বাকিটা দেখেন। ডিড, Verb. Verb. ইট, Pronoun. Pronoun. হ্যাপেন, Verb. ভার্ব। আচ্ছা, সো এবার হচ্ছে একটু হাউ এরটা কথা বলি। আমাদের ডব্লিউএইচ এর যত কিছু আছে, ডব্লিউএইচ, ওয়াই, হোয়াট, হাউ, হোয়ার, সবকিছু হচ্ছে প্রোনাউন। কেন প্রোনাউন একটু বোঝার চেষ্টা করি। হোয়াট মানে হচ্ছে কি, ঠিক আছে? হোয়াট বলতে গেলে বোঝানো হচ্ছে কি, কোন একটা জায়গাতেই তো হোয়াট বসতেছে, তাই না? আমি বললাম হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তাহলে এই হোয়াট শব্দটা কিসের জায়গায় বসলো? একটা সুনির্দিষ্ট নামের জায়গায় বসতেছে না? যেমন কিনা আমি সাইমুম বলতে পারি যে সাইমুম ইজ ইউর নেম, তারপর দিয়ে আরো বলতে পারি যে হোয়ার ইজ দ্য ক্যাট, বিড়ালটা কোথায়? কোন একটা জায়গাতেই তো বিড়ালটা আছে, বা জায়গার নামটাই তো আমি জানতে চাচ্ছি, তো জায়গার নামটার জায়গায় হোয়ার বসছে। তারপরে হোজ প্যান ইজ দিস, কার কলম এটা? তো এই কোশ্চেনটার অ্যান্সার তো একটা নাম আসতেছে, ওই নামটা জানার জন্যই বা নামের জায়গাতেই প্রক্সিটা কে দিচ্ছে, হোজ। তো এভাবেই এই ডব্লিউএইচ যত কিছু আছে সেগুলো কোনো কিছুর জায়গাতে বসতে আছে, ঠিক আছে, কোন একটা নাউন। এই কারণে আমাদের ডব্লিউএইচ যত কিছু আছে সবগুলো হচ্ছে প্রোনাউন। অনেক ভিতরে ডিসকাশনে যাওয়া সম্ভব, বাট যাব না, কারণ আমাদের হচ্ছে টাইম ইজ মানি। ওকে, সো আমরা হচ্ছে এখন বুঝতে পারলাম, এই যে পুরো সেন্টেন্সটা আমরা দেখলাম বা হচ্ছে পুরো ঘটনাটা আমরা দেখলাম, এই ঘটনাটা বুঝার মাধ্যমে আমরা এখন মোটামুটি সবগুলো পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি। পারে কি পারি না? হ্যাঁ ভাইয়া পারি। জি জি ভাইয়া। ভাই, অবশ্যই পারবো। ওকে, এটা ছিল আমাদের পার্টস অফ স্পিচের জন্য, মানে পার্টস অফ স্পিচের ছোট্ট একটা ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে আমরা পার্সন নিয়ে তো সবাই ধারণা রাখি, তাই না? তারপর হচ্ছে পার্সন নিয়ে একটু কথাবার্তা বলি। তো দেখেন, একটু মিউট রাখেন। তো পার্সন নিয়ে একটু কথাবার্তা বলি, হ্যাঁ। তার আগে একটু সাবজেক্ট নিয়ে কথা বলি। এগুলো আমাদের একটু জানতে হবে বা বুঝতে হবে। খুব মনে হতে পারে যে ভাই এগুলো তো ক্লাস 3-4 পড়ছি, এগুলো আমাকে পরে আমার টাইম নষ্ট করতেছেন কেন? বাট একটু টাইম নষ্ট করা সামটাইমস দরকার। সাবজেক্ট, সাবজেক্টটা কি জানেন? সাবজেক্টটা হচ্ছে আমাদের গল্পের নায়ক, বা সোজা কথায় আমরা যাকে নিয়ে কথা বলবো, যাকে নিয়ে আমরা কথা বলবো, বা যার দোষ গুণ নিয়ে আমরা কথা বলবো। যেমন কিনা হি ইজ ওয়ার্কিং, সে কি করছে? সে কাজ করতেছে। তো এখানে আমার সাবজেক্টটাকে, আমার এখানে সাবজেক্টটা হচ্ছে হি। তারপর দিয়ে আমি বললাম হি ইজ ট্যালেন্টেড, কার দোষগুণ নিয়ে আমি কথা বললাম? আমি কথা বললাম হি এর দোষগুণ নিয়ে। তাহলে আমার হিটা কি? হিটা হচ্ছে সাবজেক্ট। সোজা কথা, যার দোষগুণ নিয়ে কথা বলি বা যে কাজ করে সে হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা, এখন যদি আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে শি কল্ড হিম, বা হচ্ছে শি কল্ড সাইমন, সাইমন কল্ড আর। আচ্ছা, তো দেখেন এই সেন্টেন্সটার ভিতরে আমার কি আছে? এই সেন্টেন্সটার ভিতরে আমার আছে যে হি কল্ড সাইমন, কাজটা কি করছে? কাজটা কি হচ্ছে? কল করা, তাই না? ভার্ব, ভার্বটা হচ্ছে এখানে কাজ। তো কি হচ্ছে? কাজ করা। এই কাজটা কি করছে? কাজটা করছে শি। তাহলে এখানে ভিতরে আমার যদিও দুইটা নাম আছে বা দুইটা জিনিস আছে, দুইটা পার্সন আছে, বাট সাবজেক্টটা আমার কে? সাবজেক্ট হচ্ছে শি। সাইমন কিন্তু এখানে সাবজেক্ট না, কারণ সাইমন কিন্তু কাজ করে নাই। আবার এখানে যদি খেয়াল করেন, জিনিসটা হচ্ছে সাইমুম কল্ড হার, সাইমুম কি করছে? সাইমুম তাকে ডাকছে। তা কাজটা কি করছে? কাজটা সাইমুম করছে। একটু পরে এই সিম্পল জিনিসগুলো যে কতটা ঘোলাইতে পারে সেটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো, টেনশন নিয়েন না। এখন মনে হচ্ছে যে 3-4 এর জিনিস পড়াচ্ছেন কেন? একটু পরে দেখবেন যে এইগুলাও আপনাকে কতটা প্যারা দিতে পারে। সো দেখেন, আমাদের পার্সনের ব্যাপারগুলো একটু জানি। পার্সন মানে হচ্ছে পক্ষ, তো এগুলো সম্পর্কে আমরা জানি। পার্সন আমাদের হচ্ছে টোটাল 3 টাইপের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং এই পার্সন গুলোর ভিতরে আমাদের আবার সিঙ্গুলার এবং প্লুরাল আছে। ফার্স্ট পার্সনটা হচ্ছে যে আমি এবং আমার পক্ষ, যেমন আমি, আমরা, ঠিক আছে, এগুলো হচ্ছে
ফার্স্ট পার্সন। আমি যদি একা হই আমি, তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার, একা, ফার্স্ট পার্সন। আমার সাথে যদি আরো মানুষজন হয় অর্থাৎ আমরা হই, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল, যেমন উই, আস বা আমরা। আচ্ছা, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, তোমার কথা বলছি, ঠিক আছে, তুমি, আপনি, এরা হচ্ছে সেকেন্ড পার্সন। দুইটা মানুষ কথা বলতেছে, প্রথম মানুষটা যার সাথে কথা বলতেছে সে হচ্ছে সেকেন্ড পার্সন। আচ্ছা, যেমন সেকেন্ড পার্সন যদি একা হয় তাহলে ইউ অর্থাৎ তুমি, সেকেন্ড পার্সন যদি প্লুরাল হয় অর্থাৎ তোমরা, তাহলে সেটা হচ্ছে ইউ অল বা ইউ পিপল। আচ্ছা, তোমরা ইংলিশটা যখনই কাউকে জিজ্ঞেস করি কেউ ঠিকঠাক মতো বলতে পারে না, তো যাই হোক তোমরা ইংলিশ হচ্ছে ইউ অল। অনেকে বলে ইউরস, ইউর, ওরকম না। আচ্ছা, থার্ড পার্সনটা হচ্ছে যাকে নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে, যেমন দুইটা মানুষ আরেকজন মানুষকে নিয়ে কথা বলছে, বা তৃতীয় পক্ষ, সে হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে হি, শি, ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন। অথবা যে কোনো নাম, যেমন রুনা, টিনা, টুনা, যা আছে আর কি, যত ধরনের নাম, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুল। থার্ড পার্সন প্লুরাল হচ্ছে তৃতীয় পক্ষ যদি তাদের সংখ্যা বেশি হয়, একাধিক হয়, যেমন তারা, ঠিক আছে, তারা। তারপর খেলোয়াড়রা, প্লেয়ার্স, এগুলো হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। একটা জিনিস একটু মনে রাখবেন, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে এস এর একটা সম্পর্ক আছে। জাস্ট জেনে রাখবেন যে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে এস এর কোন একটা সম্পর্ক আছে, কি সেটা পরের ব্যাপার। আচ্ছা, একটু আগে, ও না, এখান থেকে হচ্ছে আমরা একটু দেখে যাই। হ্যাঁ, আমাদের টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচারের বেসিসে 3 টাইপের, ওইগুলা নিয়ে আমরা আলোচনা করব। বাট আমাদের হচ্ছে যে এছাড়া 5টা টাইপের আছে, শুধু জেনে যাই, এগুলো আমাদের কাজে লাগবে না, জাস্ট জেনে যাই, ঠিক আছে। অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আমি কোনো কিছু ডিক্লেয়ার করতেছি বা কোনো কিছু নর্মালি বলতেছি, যেমন কিনা আই এম আ প্লেয়ার, আমি একটা কিছু ডিক্লেয়ার করলাম। আই এম নট আ প্লেয়ার। আচ্ছা, অনেকেই হচ্ছে যে একটার সাথে আরেকটা মিলাইয়া, ঠিক আছে, মানে নেগেটিভটার একটা টাইপে নেই, তো কিছু করার দরকার নেই, প্রত্যেকটারই পজিটিভ নেগেটিভ আছে। আচ্ছা, অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ, কোনো কিছু ডিক্লেয়ার করতেছে, আই এম আ প্লেয়ার, আই এম নট আ প্লেয়ার। ইম্পারেটিভ হচ্ছে যে কোনো কিছু আপনাকে কি করতেছে, করার জন্য বলতেছে বা কোনো কিছু করার জন্য আদেশ দিচ্ছে। প্রথমটা হচ্ছে আপনি কোনো কিছু ডিক্লেয়ার করলেন, একটা সাদা সিধা কথা, একটা স্টেটমেন্ট আপনি দিলেন। ইম্পারেটিভটা হচ্ছে কোনো কিছু করার জন্য আপনি অর্ডার দিলেন, কাউকে কোনো কিছু করার কথা বললেন, ডু দা ওয়ার্ক বা ডোন্ট ডু দা ওয়ার্ক। পজিটিভ হচ্ছে ডু দা ওয়ার্ক, নেগেটিভ হচ্ছে ডোন্ট ডু দা ওয়ার্ক। অপটেটিভ মানে হচ্ছে আপনি কোনো কিছুর জন্য প্রার্থনা করলেন, কারোর জন্য দোয়া করলেন, কারোর জন্য অভিশাপ দিলেন। মে ইউ সাকসিড, মে ইউ নট ফেল, ঠিক আছে, এটাও নেগেটিভ আর কি, পজিটিভ নেগেটিভ আছে। ইন্টারোগেটিভ মানে হচ্ছে ইন্টারোগেট করা বা কোশ্চেন করা, যে কোনো টাইপের কোশ্চেন হচ্ছে ইন্টারোগেটিভ কোশ্চেন বা সরি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি হচ্ছে অবাক করা ব্যাপার স্যাপার বা অবাক করা কথাকে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স আর কি, ওয়াও উই ওন দা গেম। আচ্ছা, এই টাইপের। তো এখান পর্যন্ত হচ্ছে আমরা কিছু বেসিক জিনিস দেখলাম। এবার আমরা চলে যাই আমাদের ভার্বের আলোচনাতে। ভার্বের আলোচনাটা আমাদের জন্য, ও ভার্বে যাওয়ার আগে একটু প্রিপোজিশনে যাই, প্রিপোজিশনটা আমাদের লাগবে। প্রিপোজিশনের জন্য হচ্ছে আমি একটা হোয়াইট বোর্ড নিয়ে নিই, হোয়াইট বোর্ডে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা হোয়াইট বোর্ড, ঠিক আছে। আমরা এখন কি নিয়ে আলোচনা করতেছি, আমরা হচ্ছে এখন প্রিপোজিশন নিয়ে আলোচনা করতেছি। প্রিপোজিশন গুলো কি, প্রিপোজিশন গুলো হচ্ছে যে শব্দগুলো দ্বারা আমাদের পজিশন বুঝে। আচ্ছা, কিছু কিছু কনফিউজিং জায়গা আমাদের থাকে, ঠিক আছে, কখন আমরা কোনটা ব্যবহার করব। ধরে নেন আমরা হচ্ছে কি কি প্রিপোজিশন আছে আমরা একটু লিখি। হ্যাঁ, প্রথমত আমরা যদি লিখি অন, তারপর দিয়ে আছে অ্যাবভ, তারপর দিয়ে আছে আমাদের ওভার। এই তিনটা মানে কি, এই তিনটা মানে হচ্ছে উপরে, কোনো কিছু উপরে বোঝানোর ক্ষেত্রে আমরা এই তিনটা ব্যবহার করি, অন, অ্যাবভ এবং ওভার। কিন্তু কখন কোনটা ব্যবহার করব এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ধরে নেন যদি কোনো কিছু, এটা একটা টেবিল, হ্যাঁ, টেবিলটার উপরে বল আছে, কোনো কিছু যদি আরেকটা জিনিসের উপরে থাকে এবং লেগে থাকে, ঠিক আছে, লেগে থাকে, তখন আমরা ব্যবহার করি অন। যেমন কিনা আমার মাথায় টুপিটা আছে, ঠিক আছে, আমার মাথায় টুপিটা কি আছে, লেগে আছে, তখন সেটাকে আমরা কি বলবো, অন, দ্য ক্যাপ ইজ অন মাই হেড, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস, হ্যাঁ, কোনো কিছু আরেকটা জিনিসের উপরে আছে বাট লেগে নাই, একটা ডিস্টেন্সে আছে,
তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা ব্যবহার করব অ্যাবোভ। ঠিক আছে, কোনো কিছু উপরে আছে, লেগে নাই, তখন আমরা ব্যবহার করব অ্যাবোভ। যেমন কিনা আপনার মাথার উপরে লাইটটা, সেটা আপনার মাথার উপরে আছে, লেগে নাই। সো ইন দ্যাট কেস সেটা কি? সেটা হচ্ছে অ্যাবোভ। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কোনো কিছু সেম ভাবে আপনার মাথার উপরে আছে, বা সোজা কথা আরেকটা জিনিসের উপরে আছে, লেগে নাই, কিন্তু সেটা মুভমেন্টে আছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা হচ্ছে বলবো ওভার। ঠিক আছে, যেমন কিনা আপনার মাথার উপরে ফ্যানটা কি আপনার মাথার উপরে আছে, লেগে নাই, কিন্তু সেটা লাইটের মতো স্থির না, সেটা ঘুরতেছে, অর্থাৎ সে মুভমেন্টে আছে। সো কোনো কিছু যদি মাথার উপরে থাকে এবং সেটা মুভমেন্টে থাকে, তখন আমরা ব্যবহার করি ওভার। যেমন দ্য ফ্যান ইজ রিভলভিং ওভার মাই হেড, ফ্যানটা আমার মাথার উপরে ঘুরছে। কিন্তু লাইটের ক্ষেত্রে সেটা কি? লাইটের ক্ষেত্রে সেটা হচ্ছে দ্য লাইট ইজ অ্যাবোভ মাই হেড, লাইটটা আমার মাথার উপরে। ক্যাপটা আমার মাথার সাথে লেগে আছে, তাহলে সেটা কি? দ্য ক্যাপ ইজ অন মাই হেড। আচ্ছা, তো আমরা বুঝলাম যে এই তিনোটা দ্বারা উপরে বুঝাইলেও এই তিনোটার ভিতরে কিছু পার্থক্য আছে। এরপর দিয়ে আমাদের উপরেরটা তো বুঝলাম, এবার নিচেরটা বোঝানোর জন্য আমাদের আরো কিছু আছে, যেমন কিনা আছে আন্ডার, তারপর দিয়ে আছে বিলো, এবং আমাদের আছে বিনিথ। এই তিনোটা দ্বারাই কি বুঝায়? এই তিনোটা দ্বারাই নিচে বুঝায়। ওকে, ফাইন। তো চলেন আমরা দেখি যে এগুলো দ্বারা যদি নিচে বুঝায় তো পার্থক্যটা কি, কখন কোনটা ব্যবহার করব। ধরে নেন এটা হচ্ছে আপনার একটা টেবিল, টেবিলের নিচে একটা বল আছে। ঠিক আছে, সো কোনো কিছু যদি নিচে থাকে এবং লেগে না থাকে, মোট কথা চাপা পড়া অবস্থায় না থাকে, তখন আমরা কি বলবো? তখন আমরা হচ্ছে বলবো বিলো। যেমন কিনা এই বলটা টেবিলের বিলোতে আছে, দা বল ইজ বিলো দা টেবিল। আবার আরেকটা সিচুয়েশন চিন্তা করেন, এই টেবিলের উপরে দুইটা বই আছে, একটা হচ্ছে, এটা হচ্ছে ফিজিক্স বই, ঠিক আছে, এটা হচ্ছে কেমিস্ট্রি বই। তো দেখেন ফিজিক্স বইটা কেমিস্ট্রি বইয়ের নিচে আছে এবং লেগে আছে। তো এরকম যদি লেগে থাকার কেস হয়, নিচে থাকে এবং লেগে থাকে, তখন আমরা ব্যবহার করি আন্ডার। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো যে দ্য ফিজিক্স বুক ইজ আন্ডার দ্য কেমিস্ট্রি বুক। ওকে, এবার এতটুকু তো বুঝলাম যে লেগে থাকা, লেগে না থাকা, এই ব্যাপারটা তো আমরা বুঝলাম, যদি লেগে না থাকে বিলো, যদি লেগে থাকে আন্ডার। কিন্তু আরেকটা সুন্দর ব্যাপার আছে, দেখেন ধরে নেন এটা হচ্ছে একটা গাছ। ঠিক আছে, এই গাছ গাছ গাছ, গাছের নিচে কি থাকে বলেন তো? মাটি থাকে না? এই যে গাছের নিচে আমাদের মাটি আছে, সয়েল। এই মাটির নিচে কি আছে? মাটির নিচে একটা ট্রেজার আছে, বা কি আছে? একটা গুপ্তধন আছে, বা একটা বক্স আছে, যেটাই বলেন না কেন সেটা আছে। ওকে, তো দেখেন এই যে এটা হচ্ছে বক্সটা আর কি। তো যাই হোক, এই যে গাছের নিচে, গাছের নিচে কি আছে? গাছের নিচে মাটি আছে, মাটির নিচে বক্স আছে। তাহলে মাটিটা কি? মাটিটা যেহেতু গাছের নিচে লেগে আছে, তাহলে সেটা হচ্ছে আন্ডার। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে দ্য সয়েল ইজ আন্ডার দ্য ট্রি, মাটিটা গাছের নিচে আছে। So এভাবে তো আমরা বলি না, জাস্ট কথার কথা, দ্য সয়েল ইজ আন্ডার দ্য ট্রি, গাছের নিচে মাটি আছে। কিন্তু এই বক্সটা, বক্সের বেলা তো কি আমরা আন্ডার বলতে পারবো? একটু খেয়াল করে দেখেন, সে নিচে আছে, লেগে নাই, কিন্তু তাদের মাঝখান দিয়ে কিন্তু আরো একটা জিনিস আছে। তো কেসটা যদি এমন হয়, সে নিচে আছে, লেগে নাই, কিন্তু তাদের মাঝখানে অন্য একটা জিনিস আছে, ইন দ্যাট কেস নিচের জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য আমরা বলি বিনিথ। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হয়ে গেল দ্য বক্স ইজ বা দ্য ট্রেজার ইজ বিনিথ দ্য ট্রি। ঠিক আছে, সো আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু যদি নিচে থাকে, লেগে থাকে, তখন হচ্ছে আন্ডার, যদি নিচে থাকে, লেগে না থাকে বিলো, এবং কোনো কিছু যদি আরেকটা জিনিসের নিচেরও নিচে থাকে, ঠিক আছে, তখন আমরা সেটাকে বলি বিনিথ। ওকে, সো আমরা হচ্ছে এগুলো দ্বারা বুঝলাম উপরে নিচে, এগুলো আমরা বুঝলাম। এখন আমাদের বুঝতে হবে ভিতরে। ভিতরে বুঝার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা বলি ইন, ইনসাইড, তারপর দিয়ে ওভার। আমাদের আছে ইনটু, তারপর দিয়ে আছে থ্রু। এগুলো দ্বারা আমরা বুঝাই ভিতরে বা ভেতর দিয়ে, ভেতরে বা হচ্ছে ভেতর দিয়ে। সো চলেন আমরা দেখি কোনটা আমরা কখন ব্যবহার করি, ইন, ইনসাইড, ইনটু এবং থ্রু। ধরে নেন এটা হচ্ছে একটা বক্স, বক্সের ভিতরে একটা বল আছে, বক্সটা কিন্তু লাগানো না, বক্সটা জাস্ট খোলা, বক্সটার ভিতরে একটা বল আছে।
তাহলে কোনো কিছু যদি ভিতরে থাকে, সে আবদ্ধ অবস্থায় না থাকে, তখন আমরা ব্যবহার করি ইন। এবং কোনো কিছু যদি ভিতরে থাকে এবং সেটা আবদ্ধ অবস্থায় থাকে, যেমন ড্রয়ার, আপনার ড্রয়ারের ভিতরে যদি আপনি বলটা রাখেন চারদিক দিয়ে আবদ্ধ অবস্থায় অর্থাৎ আটকানো অবস্থায়, তখন আমরা ব্যবহার করব ইনসাইড। ঠিক আছে, বা ভিতরে বোঝানোর ক্ষেত্রে দুটোটাই ভিতরে বোঝায়, ইন এবং ইনসাইড। কিন্তু ইনটা হচ্ছে জাস্ট আপনি রাখছেন, ঠিক আছে, এটা আবদ্ধ না বা আটকানো না, এরকম, এটা হচ্ছে ইন। আর কোনো কিছু যেটা ভিতরে আটকানো অবস্থায় আছে সেটাকে আমরা বলি ইনসাইড। ওকে, এবার আসি, ধরে নেন একটা বল, এই বলটা বাইরে ছিল কিন্তু সে বাইরে থেকে ভিতরে এসে ঢুকছে, তখন আমরা কি বলি? তখন আমরা বলি ইনটু। আমরা কিভাবে বলবো? আমরা বলবো দ্য বল ওয়েন্ট ইনটু দ্য বক্স। বলটা কি হইলো? বক্সের ভিতরে ঢুকে গেল। বা ধরে নেন এটা হচ্ছে ক্লাসরুম, ক্লাসরুমের বাইরে আপনি ছিলেন, ঠিক আছে, আপনি ক্লাসরুমের ভিতরে ঢুকলেন, তাহলে কি বলবে টিচারটা? টিচারটা বলবে দ্য স্টুডেন্ট ওয়েন্ট, সরি, দ্য স্টুডেন্ট কেম ইনটু দ্য ক্লাসরুম। স্টুডেন্টটা ক্লাসরুমের ভিতরে আসলো। আচ্ছা, তো এর মাধ্যমে আমরা হচ্ছে ইনটুর ব্যাপারটা বুঝলাম, যে বাইরে থেকে কোনো কিছু ভিতরে ঢুকলে আমরা ইনটুটা ব্যবহার করি। এবার আসি আরেকটা জিনিস, এর আগে কি হয়েছে? এর আগে হয়েছে বাইরের থেকে ভিতরে ঢুকে ভিতরেই ছিল, বাট এবার যদি কোনো কিছু বাইরের থেকে ভিতর দিয়ে ঢুকে আবার বের হয়ে যায় ভিতরে না থেকে, তখন আমরা ব্যবহার করি থ্রো। তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা ব্যবহার করি থ্রো। তাহলে কি হলো? বলটা এই পাইপের ভিতর দিয়ে গেল, ধরে নেন এটা হচ্ছে একটা পাইপ, পাইপের ভিতর দিয়ে বলটা গেল, তাহলে কি হলো? দ্য বল ওয়েন্ট থ্রু দ্য পাইপ। দাও, বা দ্য ওয়াটার গোস থ্রু দ্য পাইপ, পাইপের ভিতর দিয়ে পানি যায়, পাইপের ভিতর দিয়ে বলটা গেল। ঠিক আছে, কোনো কিছু বাইরের থেকে ভিতরে ঢুকে আবার বের হয়ে গেছে। আমরা সামটাইমস বলি না যে আই এম গোয়িং থ্রু আ লটস অফ পেইন, আমি অনেক পেইনের মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম। বা আই এম গোয়িং থ্রু আ লটস অফ স্ট্রেস, আমি অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। বা আই এম গোয়িং থ্রু আ লটস অফ প্রেশার, আমি অনেক প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এই ছিল আমাদের হচ্ছে কি বোঝানোর ক্ষেত্রে, উপরে, নিচে, ভেতর বা ভিতর দিয়ে বোঝানোর ক্ষেত্রে। এরপর দিয়ে আমাদের আরো কিছু প্রিপোজিশন আছে, আমরা হচ্ছে এগুলো জেনে রাখি, এগুলো আমাদের কাজে লাগবে। যদি দুইটা জিনিসের মাঝখানে থাকে তখন আমরা বলি বিটুইন। যদি কোনো কিছুর পাশে থাকে, ধরে নেন এই বিল্ডিংটার পাশে আছে, তখন আমরা বলি বিসাইড। যদি কোনো কিছুর সামনে থাকে, কোনো কিছুর সামনে থাকে, তখন আমরা বলি ইন ফ্রন্ট অফ। যদি কোনো কিছুর পিছনে থাকে তখন আমরা হচ্ছে বলি ইন ব্যাক অফ। ওকে, এই জিনিসগুলো হচ্ছে আমরা বলি। কোনো কিছুর সাথে থাকে, ঠিক আছে, কোনো কিছুর সাথে নিয়ে আগাচ্ছে বা কাউকে সাথে নিয়ে আগাচ্ছে, তখন আমরা বলি উইথ। কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করছে, ঠিক আছে, তো ওই জায়গাটাকে বলি আমরা টু। যেখানে যায়, সরি, কোন জায়গা থেকে শুরু করছে, শুরু করার জায়গাটাকে আমরা বলি ফ্রম। কোন একটা জায়গায় যাচ্ছে, ওই জায়গাটাকে আমরা বলি টু। এগুলাই হচ্ছে আমাদের প্রিপোজিশন, ঠিক আছে। তারপর দিয়ে ইন, এট, এগুলা নিয়ে হচ্ছে যে আরো কিছু আলোচনা আছে, ইন, এট, অন, এগুলো বোঝানোর ক্ষেত্রে, বাট ওইগুলো হচ্ছে আরেকটা আলোচনা, ওটা একটু বড় হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের, ধরে নেন প্রিপোজিশন গুলো আমরা হচ্ছে এখানে যদি একটু লিখি, কি কি আছে আরো আছে আমাদের হচ্ছে যে উইথ আছে, ফ্রম আছে, তারপর দিয়ে হচ্ছে টু আছে, বিসাইড আছে মানে পাশে, বিটুইন আছে মানে হচ্ছে মাঝখানে, তারপর দিয়ে আমাদের ইন ফ্রন্ট অফ আছে মানে সামনে, ইন ব্যাক অফ আছে মানে হচ্ছে পিছনে, তারপর দিয়ে আর কি আছে, এগুলাই তো। সো এগুলাই হচ্ছে আমাদের প্রিপোজিশন, বা এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে যে কোনো কিছুর পজিশনটা বুঝিয়ে দিতে পারি, সাথে, পিছনে, সামনে, উপরে, নিচে, ভিতরে। সো যে কোনো ধরনের পজিশন বোঝানোর ক্ষেত্রে আমরা এখন প্রিপোজিশনটাও পাই। ওকে, সো দেখতে দেখতে অলমোস্ট 1 ঘন্টার মতো হয়ে গেল। এখন আমাকে বলেন, এই যে একটা খুব বেসিক একটা ক্লাস করালাম, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। পারছি কি বলবো। আচ্ছা, যেগুলো কিন্তু আমাদের খুব, মানে খুব বেসিক ব্যাপার স্যাপার ছিল। তো এই বেসিক ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে হচ্ছে আমি বেসিক ব্যাপারে আলোচনা করছি। আটকে আছে সবাই। ভাইয়া আই হোপ, জি বলেন। বুঝতে পারছি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আর কি আমাদের আহ সাধারণ আলোচনা। এখন আমাকে বলেন, আপনারা কি আজকে ভার্বের একটা টপিক আছে, ভার্বের টপিকটা কি আজকে পড়বেন? এটা একটু বড় টপিক।
নাকি এতটুকুই রাখবো আপনাদের উপর? ভাইয়া আমার মনে আমরা হয় একটু পার্টস অফ এতটুকুই স্পিচ রাখেন। হ্যাঁ, দেখে বল। যে আমরা পার্টস অফ স্পিচটা প্র্যাকটিস করি বাসায়, মানে অনেকগুলা নিয়ে, ভাইয়া ওকে, এইগুলাই থাক, দেন এগুলোর আমরা পরে ভার্বেট আমরা ক্লাস একটা করবো না। ডিটেলস মানে পড়াশোনা করি, সেটা মনে হয় ভালো হবে। ওকে, কোনো সমস্যা নাই, তাহলে হচ্ছে এতটুকু আর থাকুক, যদি কোনো এতটুকু ঝামেলা বুঝতে হলে টামেলা হচ্ছে। করি তাহলে তো আপনি আসছেন, সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এই যে পার্টস অফ স্পিচের উপর আমার একটা বাংলা পিডিএফও আছে, এটা ছিল ইংলিশটা, এটা হচ্ছে বাংলা পিডিএফটা, ঠিক আছে, এটা বাংলায় লেখা। আপনাদেরকে আমি ইংলিশ বাংলা দুইটাই যদি চান দুইটাই দিয়ে দিব, আপনাদের আশা করি উপকারে আসবে। এরপর দিয়ে হচ্ছে আমরা কি করব, এরপরে ক্লাসে আমাদের হচ্ছে যে ভার্বের যে আলোচনাগুলো আছে, ভার্বের আলোচনা করব, ঠিক আছে। যদি ভার্বেরটা ভাইয়া এখানের ভিতরে প্রিপজিশনের কোনো শীট আছে? আপনারা এখন আমাকে বলেন তো আপনার শীটটা কেন লাগবে? আপনি যদি প্রত্যেকটা জিনিসের পজিশন জানেনই, বলতে পারেন, তাহলে আপনার এখন। না মানে ওই পজিশনটাই আবার দেখার জন্য, যদি ভুলে যাই তখন। আচ্ছা, আপনাকে হচ্ছে আপনি তো রেকর্ডিং পাবেন, আর আমি ক্লাসের শুরুতে বলছিলাম খাতা কলম নিয়ে বসতে। তো আপনি খাতা কলমের ভিতরে হচ্ছে জাস্ট নোট করে রাখবেন। আমি যেভাবে ড্রয়িং করে করে দেখাইছি, শীট আপনাকে আমি নামাই দিতে পারি অনেস্টলি। এখন আমি গুগলের ভিতরে সার্চে দিব যে প্রিপোজিশন শীট ইন বাংলা, আমি 50টা পেয়ে যাব। বাট আমি আপনাকে শীট দিতে চাচ্ছি না, কারণটা তো স্পষ্ট, যে এতক্ষণ ধরে হচ্ছে আমি আপনাকে কেন একে একে বুঝাইলাম, ঠিক আছে, আমি তো জাস্ট লিখে বুঝাইতে পারতাম। তো এটার সার্থকতাটা তখন হবে যখন কিনা আপনি শীট ছাড়া মোটামুটি নিজেই মানে রিকল করতে পারবেন আর কি, ঠিক আছে, জি ভাইয়া, মাথার রেকর্ডিং মধ্যে রাখতে পারবো। মাথার মধ্যে রাখতে পারবেন। কারণ শীট দেওয়ার হলে আমি এখন একটা, অন্যরা যা করে, ঠিক আছে, একটা শীট নামাই হচ্ছে দিয়ে দিব, আমার কিছু আসে যায় না। বাট নো, এতে আপনার সার্থকতা আসবে না। আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন, যখন নিজে একে একে বুঝবেন, তখন আপনার মনে থাকবে, ঠিক আছে। এই যে আমি একে একে বুঝাইছি, তখন আপনার মনে থাকবে যে ও ফাইন। আর একবার হচ্ছে যে প্র্যাকটিস করলে দেখবেন মাথার ভিতরে ঢুকে গেছে, শেষ। তারপর আপনার যদি শীট লাগে আপনাকে বলেন, আমি হচ্ছে গুগল থেকে নামায় দিয়ে দিব। আমার কাছে অ্যাকচুয়ালি নাই, বা আপনি নিজে সার্চ করে গুগল থেকে পেয়ে যাবেন, হাজার হাজার আছে। আচ্ছা, আর না সবগুলা লাগবে না ভাই। প্রিপোজিশন কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। আমি উপরে নিচে ভিতরে সামনে পিছনে সবগুলো বুঝিয়ে দিচ্ছি, আপনার আর বুঝানোর জন্য আর প্রিপোজিশন লাগবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এরপর দিয়ে হচ্ছে আমাদের এখানে তো আরো কিছু আছে, এগুলো হচ্ছে আমি করাবো আপনাদেরকে হচ্ছে কাজে দেয়া, ভাইয়া মানে প্র্যাকটিসটা কিভাবে করবো ভাই একটু বলুন। কি করবেন। প্র্যাকটিসটা আচ্ছা, কিভাবে করবো আর কি, শুধু ওয়ার্ড মেকিং? প্র্যাকটিসটা কিভাবে করবেন, আমাদের হচ্ছে এই ক্লাসটার একটা নোট বানাবেন, আর কিছু করা লাগবে না আমার। এই ক্লাসটার জাস্ট একটা নোট বানাবেন, ঠিক আছে, আপনার নিজের মতো করে একটা নোট বানাবেন, আপনার কাছে ভাইয়া রাখবেন। এটার কি রেকর্ড দেওয়া হবে? হ্যাঁ, ডেফিনেটলি সবগুলোর রেকর্ড দেওয়া হবে, এই ক্লাসটা? রেকর্ডিং অন। হ্যাঁ, আমি হচ্ছে রেকর্ডিং তাহলে অন তো করে সমস্যা দিয়েছি নেই, তো। আরেকবার দেখে নিবো এটা। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, রেকর্ডিংটা আমি অফ করে দিই, কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ যা আছে তা তো আছেই। ওকে, এমনিতে কথা বলি, সমস্যা নেই।